একটি নদীকে কি ভাগ করা যায়, একটি ভাষাকে, একটি সংস্কৃতিকে, একটি জাতিসত্তাকে? সালটা তখন 1905। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে বাংলার মাটিতে নেমে এলো এমন এক সিদ্ধান্ত, যা শুধু একটি প্রদেশের মানচিত্র বদলায়নি, বদলে দিয়েছিল ভারতীয় রাজনীতির গতিপথ। বাংলা তখন ছিল ব্রিটিশ ভারতের অন্যতম বৃহৎ প্রশাসনিক অঞ্চল। আজকের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল এবং তৎকালীন বিহার ও উড়িষ্যার অংশ ছিল বৃহত্তর বঙ্গ প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত। কিন্তু ব্রিটিশ সরকার বলল, এই বিশাল প্রদেশকে প্রশাসনিক কারণে ভাগ করা প্রয়োজন। আর সেই সিদ্ধান্তের পিছনে জাতীয়তাবাদীরা দেখতে পেলেন অন্য এক উদ্দেশ্য: ডিভাইড অ্যান্ড রুল, বিভাজন করে শাসন। লর্ড কার্জন তখন ভারতের ভাইসরয়। তখন বাংলার প্রশাসনিক বিস্তৃতি ছিল বিপুল। ব্রিটিশ সরকারের দাবি ছিল, এত বড় একটি প্রদেশকে এক প্রশাসনের অধীনে চালানো কঠিন। পূর্ববঙ্গের বহু অঞ্চল যোগাযোগ ও প্রশাসনিক সুবিধার দিক থেকে কলকাতা থেকে দূরে ছিল। কিন্তু বাঙালি জাতীয়তাবাদীদের প্রশ্ন ছিল, যদি প্রশাসনিক সুবিধাই উদ্দেশ্য হয়, তাহলে কেন বিভাজনের রেখা এমনভাবে টানা হচ্ছে যাতে বাংলাভাষী জনগোষ্ঠী রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে? 1904 সালে বঙ্গভঙ্গের প্রস্তাব সামনে আসে। আর 1905 সালের 19 জুলাই ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে। তারপর আসে সেই দিন, 16 অক্টোবর 1905। বঙ্গভঙ্গ কার্যকর হয়। পূর্ববঙ্গ ও আসাম নিয়ে গঠিত হয় একটি নতুন প্রদেশ, ইস্টার্ন বেঙ্গল অ্যান্ড আসাম। রাজধানী হিসেবে ঘোষিত হয় ঢাকা। আর কলকাতাকে কেন্দ্র করে অবশিষ্ট বাংলা অন্য এক প্রশাসনিক কাঠামোর মধ্যে থেকে যায়। বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ প্রথমে ছিল সভা, আবেদন, সংবাদপত্র এবং রাজনৈতিক প্রচারের মাধ্যমে। কিন্তু যখন ব্রিটিশ সরকার সেই প্রতিবাদ উপেক্ষা করল, আন্দোলনের চরিত্র বদলে গেল। 7 আগস্ট 1905 সাল কলকাতার টাউন হলে অনুষ্ঠিত এক ঐতিহাসিক সভায় বিদেশি পণ্য বয়কটের ডাক দেয়া হয় এবং তা আরও শক্তিশালী হয়ে ওঠে। জন্ম নিল এক নতুন রাজনৈতিক অস্ত্র: স্বদেশী ও বয়কট। বিদেশি কাপড় বর্জন, বিদেশি পণ্য বর্জন, দেশীয় শিল্পকে গ্রহণ, দেশীয় শিক্ষা প্রতিষ্ঠার উদ্যোগ, আর সর্বোপরি নিজের দেশের শক্তির উপর বিশ্বাস। স্বদেশী আন্দোলন 1905 এর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকেই শক্তিশালী হয়ে ওঠে এবং পরবর্তীকালে ভারতীয় জাতীয় আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে দাঁড়ায়। বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা শুধু রাজনীতি ছিল না, সাহিত্য, সঙ্গীত এবং সংস্কৃতিও হয়ে উঠেছিল প্রতিরোধের শক্তি। এই সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করেছিলেন, কিন্তু তাঁর প্রতিবাদের পথ ছিল মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করা। 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিন তিনি রাখিবন্ধনের মাধ্যমে বাংলার হিন্দু মুসলমানের ঐক্যের প্রতীকী বার্তা দিতে চেয়েছিলেন। তাঁর কণ্ঠে উঠে এসেছিল, বাংলার মাটি, বাংলার জল। এই গান শুধু গান ছিল না, এ ছিল একতার আহ্বান, এক বাংলার মানুষের প্রতি আর এক বাংলার মানুষের অঙ্গীকার। রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরোধিতা করেন এবং বাংলার ঐক্যকে কেন্দ্র করে গান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। স্বদেশী যুগে গান হয়ে উঠেছিল মানুষের আন্দোলনের ভাষা। বন্দে মাতরম হয়ে উঠেছিল প্রতিবাদের অন্যতম প্রধান স্লোগান। সবাক থেকে নির্বাক, কেউই এই নব আন্দোলনের ধারা থেকে দূরে ছিল না। আর গান হয়ে উঠেছিল সভা থেকে গ্রাম বাংলায় পৌঁছে যাওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল বহু মানুষের সম্মিলিত সংগ্রাম। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সভা সমিতি ও রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে জনমত গড়ে তুলেছিলেন। কৃষ্ণকুমার মিত্র তাঁর সংবাদপত্রের মাধ্যমে বয়কট ও স্বদেশীর ডাক পৌঁছে দিয়েছিলেন মানুষের কাছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় দেশীয় শিল্প ও স্বনির্ভরতার পথ দেখিয়েছিলেন। সতীশচন্দ্র মুখোপাধ্যায় জাতীয় শিক্ষার আন্দোলনকে শক্তিশালী করেছিলেন। অরবিন্দ ঘোষ যুব সমাজের মধ্যে আরও তীব্র জাতীয়তাবাদী চেতনা সৃষ্টি করেছিলেন।
স্বদেশী আন্দোলন তাই শুধু ব্রিটিশ পণ্য বর্জনের আন্দোলন ছিল না, এটি ছিল অর্থনৈতিক স্বাধীনতার আন্দোলন, শিক্ষার স্বাধীনতার আন্দোলন, আত্মমর্যাদার আন্দোলন এবং রাজনৈতিক স্বাধীনতার প্রথম বড় গণজাগরণগুলির একটি। স্বদেশী আন্দোলনের কনস্ট্রাকটিভ ধারায় দেশীয় শিল্প, জাতীয় শিক্ষা ও গ্রামীণ পুনর্গঠনের উপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু আন্দোলনের পথ সবসময় শান্ত থাকেনি। একদিকে চলছিল স্বদেশী ও বয়কট, অন্যদিকে যুব সমাজের একাংশ বিপ্লবী পথ বেছে নিল। যুগান্তর, বন্দেমাতরম, সন্ধ্যার মতো সংবাদপত্র বিপ্লবী ও জাতীয়তাবাদী ভাবধারাকে ছড়িয়ে দিতে ভূমিকা নেয়। সরকারের দমননীতি আরও কঠোর হল। গ্রেপ্তার, মামলা, নির্বাসন, সবকিছুর মধ্যেও স্বাধীনতার আকাঙ্ক্ষা থামল না। অবশেষে দীর্ঘ আন্দোলনের সামনে ব্রিটিশ সরকার পিছু হটল। 1911 সালের দিল্লি দরবারে রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের ঘোষণা করেন। 1912 সালের 1 এপ্রিল বঙ্গভঙ্গের প্রশাসনিক ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে শেষ হয়। বাংলা আবার এক হল। কিন্তু ইতিহাসের ক্ষত তখনও রয়ে গেল, কারণ এই 6 বছরের আন্দোলন ভারতীয় রাজনীতিকে আমূল বদলে দিয়েছিল। স্বদেশী ও বয়কট হয়ে উঠেছিল পরবর্তী স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ হাতিয়ার। 1911 সালে বঙ্গভঙ্গ রদের ঘোষণা হয় এবং 1 এপ্রিল 1912 সালে পুনর্গঠিত বাংলা কার্যকর হয়। কিন্তু বঙ্গভঙ্গের গল্প এখানেই শেষ হয়নি। পরবর্তী কয়েক দশকে বাংলার রাজনীতিতে সাম্প্রদায়িক বিভাজন ক্রমশ তীব্র হতে থাকে। 1940-এর দশকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একদিকে স্বাধীনতার দাবি, অন্যদিকে ভারত ভাগের দাবি, আর সেই অস্থিরতার মধ্যে আবার সামনে আসে বাংলা ভাগের প্রশ্ন। এবারের বিভাজন 1905 এর মতো শুধু প্রশাসনিক পুনর্গঠন ছিল না। এবার প্রশ্ন ছিল, বাংলার ভবিষ্যৎ কোথায়? এখানেই ইতিহাসে প্রবেশ করেন এক গুরুত্বপূর্ণ বাঙালি নেতা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তখন তিনি ছিলেন সেই আন্দোলনের অন্যতম প্রধান রাজনৈতিক মুখ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম 6 জুলাই 1901। তিনি পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন এবং 1940-এর দশকে সক্রিয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। 1947, ভারত স্বাধীনতার দ্বারপ্রান্তে, কিন্তু বাংলার সামনে ছিল এক কঠিন প্রশ্ন। বাংলা কি অবিভক্ত থাকবে, নাকি ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভাগ হবে? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অবিভক্ত বাংলার এমন একটি রাজনৈতিক ব্যবস্থার বিরোধিতা করেন যেখানে তার আশঙ্কা ছিল পশ্চিম বাংলার হিন্দু জনগোষ্ঠীর রাজনৈতিক ও নিরাপত্তাগত স্বার্থ বিপন্ন হতে পারে। তিনি বাংলার হিন্দু অধ্যুষিত পশ্চিমাঞ্চলকে ভারতের সঙ্গে রাখার পক্ষে জনমত সংগঠিত করেন। তাঁর প্রচেষ্টা এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের আন্দোলনের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও জনমত বাংলার বিভাজনের প্রশ্নকে আরও জোরালো করে তোলে। অবশেষে র্যাডক্লিফের সীমারেখায় বাংলা ভাগ হল। পূর্ববঙ্গ গেল পাকিস্তানের অংশে, ইস্ট বেঙ্গল আর পশ্চিমাঞ্চল ভারতের অংশ হয়ে গড়ে উঠল পশ্চিমবঙ্গ। 1947 সালে বঙ্গভঙ্গের পক্ষে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সক্রিয়ভাবে জনমত সংগঠিত করেন। তিনি পশ্চিম বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অংশ রাখার পক্ষে ছিলেন। র্যাডক্লিফ যে অবিভক্ত বাংলার বিভাজন করেছিলেন সেই মানচিত্রে ছিল মাত্র কয়েকটি দাগ, কিন্তু মানুষের জীবনে সেই দাগ হয়ে উঠল গভীর ক্ষত। হাজার হাজার পরিবার ঘর ছাড়ল। কেউ এলো পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে, কেউ পশ্চিমবঙ্গ থেকে চলে গেল পূর্ব দিকে। ট্রেন ভর্তি মানুষ, স্টেশনে অপেক্ষমান পরিবার, হারিয়ে যাওয়া বাড়ি, ফেলে আসা জমি, আর স্মৃতির মধ্যে বেঁচে থাকা একটি বাংলা, যে বাংলা এখন বিভক্ত। ইতিহাসের পাতায় বঙ্গভঙ্গ হয়তো কয়েকটি তারিখ: 1905, 1911,
1912, 1947, কিন্তু মানুষের স্মৃতিতে এগুলি কেবল তারিখ নয়, এগুলি প্রতিবাদের গল্প, এগুলি আত্মপরিচয়ের গল্প, এগুলি হারিয়ে যাওয়া বাড়ির গল্প, এগুলি নতুন করে গড়ে ওঠার গল্প। আর সবচেয়ে বড় কথা, এগুলি আমাদের মনে করিয়ে দেয়, দেশের মানচিত্র মানুষ তৈরি করে, কিন্তু সেই মানচিত্রের প্রতিটি রেখার পিছনে থাকে অগণিত মানুষের জীবন। বাংলা ভাগ হয়েছে, কিন্তু বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি আজও সীমান্তের দুই পারে মানুষের হৃদয়ে বেঁচে আছে। এই ইতিহাস তাই শুধু বিভেদের নয়, এ ইতিহাস স্মরণের, এ ইতিহাস আত্মপরিচয়ের, এ ইতিহাস মানুষের। भारत माता की, भारत माता की।